হাই নিউজ আপনাদেরকে স্বাগত। আমি রিক, শুরু করছেন নিউজ টুডে। সবার আগেই চোখ রাখবো হেডলাইন। পশ্চিমবঙ্গে গত 24 ঘন্টায় 538 জন নতুন করে করোনা আক্রান্ত। কাশি, গলা ব্যথা, হাঁচি, মাথা ব্যথা ও ক্লান্তি এই উপসর্গগুলি থাকলে কোভিড টেস্ট করিয়ে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। জামিন পেলেন আইন পড়ুয়া শর্মিষ্ঠা পানলি। সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক মন্তব্যের অভিযোগে পুনে থেকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। 10,000 টাকার বন্ডে জামিন। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ধসে গোটা উত্তর সিকিম কার্যত বিপর্যস্ত। একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাঘাট বন্ধ, সেনা ছাউনি ধসে প্রাণহানি, নিখোঁজ সেনা ও পর্যটক। রাফালের মূল কাঠামো এবার ভারতে বানাবে টাটা। ফরাসি কোম্পানি দাসর সঙ্গে ঐতিহাসিক চুক্তি করল টাটা অ্যাডভান্সড সিস্টেমস। হায়দ্রাবাদে তৈরি হচ্ছে কারখানা। 12টি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশাধিকার পুরোপুরি নিষিদ্ধ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। আংশিক নিষেধাজ্ঞা চাপানো হলো আরও 7টি দেশের নাগরিকদের ওপর। 5 দিনের বেড রেস্ট শেষ, অবশেষে হাজিরা দিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বোলপুরের আইসিকে হুমকি দেওয়ার অভিযোগে অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। একাধিকবার হাজিরার নোটিশ দেওয়া হয় তাকে, কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। অবশেষে বৃহস্পতিবার বিকেল 3:30-এর পর এসডিপিও অফিসে হাজিরা দিলেন তিনি। হুমকি, যৌন হেনস্থার মতন একাধিক জামিন অযোগ্য ধারায় এফআইআর হয়েছে অনুব্রতর বিরুদ্ধে। ফলে তার গ্রেপ্তারির দিকেও জল্পনা রয়েছে। অপারেশন সিন্দুরের পক্ষে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখতে গিয়ে সাম্প্রদায়িক মন্তব্য করেছেন পুনের আইন পড়ুয়া শর্মিষ্ঠা পানলি। এমনই অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় শর্মিষ্ঠার জামিনের আবেদন খারিজ করেছিলেন। বক্তব্য ছিল, বাক স্বাধীনতা থাকলেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করা যায় না। তবে বৃহস্পতিবার জামিন পেলেন শর্মিষ্ঠা পানলি। বিচারপতি রাজা বাসু চৌধুরী শর্ত সাপেক্ষে তার জামিনের আর্জি মঞ্জুর করেছেন। বৃহস্পতিবার বিচারপতি বেশ কিছু দিক খতিয়ে দেখে 10,000 টাকা বন্ডে শর্মিষ্ঠার জামিন মঞ্জুর করেন। তবে তাকে শর্ত দেওয়া হয়েছে, আগামী 3 মাস কোনো সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকতে পারবে না তিনি। পাশাপাশি নিয়মিত তদন্তকারী আধিকারিকদের সঙ্গে তদন্তে সহযোগিতা করতে হবে তাকে। সংসদের বাদল অধিবেশনের আগে দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ঠিক থাকলে আগামী 9 জুন দুদিনের দিল্লি সফরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। দিল্লি সফরে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ প্রার্থীও হতে পারেন বলে সূত্রের খবর। তেমন হলে রাজ্যের বকেয়া নিয়ে ফের একবার কেন্দ্রের কাছে সরব হতে পারেন তিনি। জুন সকালে দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 11 জুন ফেরার কথা তাঁর। দিল্লি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে রাজ্যের দাবি তুলে ধরতে পারেন তিনি। আলোচনা হতে পারে রাজ্যের বকেয়া নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরকে যুক্তরাষ্ট্রীয় সৌজন্য বলে দাবি করছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, কয়েকদিন আগেই দিল্লিতে নীতি আয়োগের বৈঠক ছিল। সেখানে কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যাননি? কেন তিনি কোনো প্রতিনিধি পাঠাননি? সেখানে তো ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাবের মতন বিরোধী শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। তারা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তবে গত 11 বছরে মোদীজির সরকার পশ্চিমবঙ্গকে যে 8 লক্ষ কোটি টাকার বেশি তহবিল দিয়েছেন, তা কিভাবে খরচ হয়েছে সেই হিসাব নিয়ে যেন মুখ্যমন্ত্রী দিল্লি যান। কারণ কেন্দ্রীয় সরকার ওনার ভাইদের লুট করার জন্য টাকা পাঠায় না, কেন্দ্র টাকা পাঠায় সাধারণ মানুষের জন্য। সিপিএম এর প্রশ্ন, কেন অন্যান্য মুখ্যমন্ত্রী ও আধিকারিকদের সামনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন না মুখ্যমন্ত্রী? কেন কেন্দ্রের ডাকা বৈঠকগুলি তিনি এড়িয়ে যান? কেন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে শুধুমাত্র একান্ত বৈঠক করেন? প্রধানমন্ত্রীকে ওনার কি এমন বলার আছে যা অন্যের সামনে বলা যায় না? হাই নিউজ নেটওয়ার্ক। দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর এই মুহূর্তে দেশে কোভিড আক্রান্ত 5,000 ছুঁয়েছে। এই পরিস্থিতিতে বুধবার থেকেই সরকারি হাসপাতালগুলিতে শুরু হলো মকড্রিল। দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়ালো 4,000-এর গণ্ডি। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে দেশে কোভিড আক্রান্ত 4,302। এমতাবস্থায় বঙ্গের সরকারি হাসপাতালে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা ঝালিয়ে নিতে বুধবার থেকে শুরু হলো মকড্রিল। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের তরফে বার্তা এসেছিল মঙ্গলবারই, প্রস্তুত থাকতেই হবে। উল্লেখ্য, গত 2রা এবং 3রা জুন ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস ডক্টর সুনীতা শর্মা উচ্চ পর্যায়ের এক বৈঠক ডাকেন। সেই বৈঠকে হাজির ছিল বিপর্যয় মোকাবিলা দপ্তর, এমার্জেন্সি ম্যানেজমেন্ট রেসপন্স সেল, ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের সদস্যরা। উপস্থিত ছিল বাংলা সহ প্রত্যেকটি রাজ্যের প্রতিনিধিরাও।
কি আলোচনা হয়েছিল সেই বৈঠকে? সকলে স্বীকার করে নিয়েছেন নয়া প্রজাতি অত্যন্ত ছোঁয়াচে হওয়ার কারণে উত্তর বাড়ছে রোগী। গত 24 ঘন্টায় দেশ জুড়ে নতুন করে 824 জন আক্রান্ত হয়েছেন কোভিডে। তবে চিকিৎসকেরা আশ্বস্ত করে জানিয়েছেন সিংহভাগ রোগীর শরীরে কোভিডের নয়া প্রজাতি তেমন কোনো ক্ষতি করতে পারছেন না। অধিকাংশ আক্রান্ত বাড়িতেই চিকিৎসা হয়ে সুস্থ হয়ে উঠছেন। বিপদ তাদেরই যাদের শরীরে কিডনির অসুখ, ক্যান্সারের একাধিক কোমরবিডিটি রয়েছে। গত 1 জানুয়ারি থেকে 4 জুন পর্যন্ত কোভিড আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে 44 জনের। এদের সকলেরই কোমরবিডিটি ছিল। প্রত্যেকটি রাজ্যে প্রবীণ জনসংখ্যা নেহাতই কম নয়। বার্ধক্যের এই সমস্ত মানুষদের নিয়ে চিন্তিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের তরফে প্রত্যেকটি রাজ্যকে বলা হয়েছে কোনো রকম ঝুঁকি না নিয়ে হাসপাতালগুলিতে পর্যাপ্ত অক্সিজেন, আইসোলেশন বেড, ভেন্টিলেটর তৈরি রাখতে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, অক্সিজেন সাপ্লাই সিস্টেমকে ফের ঝালিয়ে নিতে সরকারি হাসপাতালগুলিতে বুধবার থেকেই শুরু হয়েছে মক ড্রিল। আমজনতার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সাবধানবাণী, জ্বর, সর্দি, কাশি নিয়ে বাড়ি থেকে বেরোবেন না। এমন অবস্থায় এড়িয়ে চলুন জনবহুল জায়গা। ফুসফুসে যে কোনো ধরনের সংক্রমণে চিকিৎসকের পরামর্শ নিন। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। হাঁচি কাশি হলে নাকে মুখে রুমাল চাপা দিন। বাংলাতেও বাড়ছে কোভিড আক্রান্ত। নতুন করে আক্রান্ত হয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এক চিকিৎসক। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকে জ্বর সর্দির উপসর্গ দেখা যায় ওই চিকিৎসকের মধ্যে। এরপর তিনি লালারসের নমুনা পরীক্ষা করেন, আর সেখানেই ধরা পড়ে কোভিড পজিটিভ। বর্তমানে ওই চিকিৎসক নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। এদিকে দক্ষিণ শহরতলির পিয়ারলেস হাসপাতালে কোভিড পজিটিভ হয়ে ভর্তি হয়েছেন এক 7 মাসের শিশু। চিকিৎসকের আশঙ্কা, কোভিডের নতুন এই প্রজাতি অত্যন্ত ছোঁয়াচে। সকলে টেস্ট করছেন না, যেহেতু সাধারণ ফ্লু এর সঙ্গে এর উপসর্গ এক, তাই বুঝতেও পারছেন না, আর তা নিয়ে বেরিয়ে পড়ছেন। ফলে অসুখ ছড়াচ্ছে আরো বেশি দ্রুত। চিকিৎসকদের পরামর্শ, বাড়িতে কারো জ্বর হলে নিজে নিজে অ্যান্টিবায়োটিক কিনে খাবেন না। হাই নিউজ। করোনা বেড়েই চলেছে। পশ্চিমবঙ্গে গত 24 ঘন্টায় 538 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। দেশ জুড়ে অ্যাক্টিভ রোগীর সংখ্যা প্রায় 5000 ছুঁয়েছে। কাশি, গলা ব্যথা, হাঁচি, মাথা ব্যথা ও ক্লান্তি এই উপসর্গগুলো থাকলে চিকিৎসকরা কোভিড টেস্ট করিয়ে নেওয়ার কথা পরামর্শই দিচ্ছেন। তবে করোনার এই সাব ভেরিয়েন্ট গুরুতর অসুস্থ হওয়ার ঘটনা খুব কম। করোনার নতুন ঢেউ ঘিরে দেশে ফের উদ্বেগ বেড়েই চলেছে। আগের দিনের তুলনায় বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে এখন অ্যাক্টিভ রোগীর সংখ্যা 4866 জন। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে 7 জনের। তবে এদিন 3955 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দেশের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে কেরালে। সেখানে একদিনে সংক্রমিত হয়েছেন 1487 জন। রাজধানী দিল্লিতে আক্রান্ত 562 জন এবং মহারাষ্ট্রে 526 জন। পশ্চিমবঙ্গেও সংক্রমণের সংখ্যা উদ্বেগজনক। রাজ্যে বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হয়েছেন 538 জন। এখনো পর্যন্ত এই নতুন ঢেউয়ে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে 1 জনের। স্বাস্থ্য মন্ত্রকের মতে বর্তমানে যে সংক্রমণ দেখা যাচ্ছে তা মূলত কোভিড ভাইরাসের JN1 সাব ভ্যারিয়েন্টের কারণে হচ্ছে। এই সাব ভ্যারিয়েন্ট আক্রান্ত রোগীরা একাধিক উপসর্গের কথা জানিয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী JN1 আক্রান্তদের মধ্যে যে উপসর্গগুলি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সেগুলি হলো গলা ব্যথা, ঘুমের অসুবিধা, সর্দি, কাশি, মাথা ব্যথা, ক্লান্তি এবং পেশিতে ব্যথা। বিশেষ করে কাশি, গলা ব্যথা, হাঁচি, মাথা ব্যথা ও ক্লান্তি এই উপসর্গগুলি সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে। তবে চিকিৎসকরা সতর্ক করে জানাচ্ছেন এই উপসর্গগুলো সাধারণ ইনফ্লুয়েঞ্জার সঙ্গেও মিলে যেতে পারে। তাই উপসর্গ দেখা দিলেই করোনা পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। চিকিৎসক ও স্বাস্থ্যকর্তারা বলছেন, আপাতত সংক্রমণের হার বাড়লেও গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা খুব বেশি নয়। তা সত্ত্বেও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও রাজ্যগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সংক্রমণ পর্যবেক্ষণ, করোনা পরীক্ষা এবং চিকিৎসা পরিকাঠামোর উপর জোর দেওয়া হচ্ছে। মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া, সংক্রমিত ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখা এবং প্রয়োজনে করোনা পরীক্ষা, এই সব বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে কোনো রকম গাফিলতি না করার বার্তা দেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। রাফাল যুদ্ধবিমানের মূল কাঠামো এবার তৈরি হবে ভারতে। ফরাসি সংস্থা দাসো এবং টাটা অ্যাডভান্স সিস্টেমসের মধ্যে চূড়ান্ত হয়ে গেল ঐতিহাসিক চুক্তি। ভারত পাক সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই সবথেকে আলোচনার বিষয় ছিল রাফাল। আকাশ যুদ্ধে ভারতের সবথেকে বড় সহায় এই যুদ্ধবিমান 4 দিনের যুদ্ধে নিজের দক্ষতা প্রমাণ করেছে। এবার দেশের মাটিতে এর মূল কাঠামো তৈরি হওয়ার অর্থ আধুনিক সমরাস্ত্রে আরও স্বনির্ভর হচ্ছে ভারত।
প্রতিরক্ষা উৎপাদনে ভারতের এক বড় পদক্ষেপ হিসেবে বৃহস্পতিবার দাসো অ্যাভিয়েশন ও টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড 4টি প্রোডাকশন ট্রান্সফার এগ্রিমেন্টে স্বাক্ষর করেছে। এর মাধ্যমে প্রথমবারের মতন ফ্রান্সের বাইরে ভারতেই তৈরি হবে রাফাল যুদ্ধ বিমানের ফিউসেলাজ বা মূল কাঠামো। প্রকল্পটি বাস্তবায়িত হবে হায়দ্রাবাদে, যেখানে তৈরি হবে রাফালের সামনের ও পেছনের অংশ সহ সম্পূর্ণ কেন্দ্রীয় কাঠামো ও পার্শ্ববর্তী শেল। ফিউজেলাজ মূলত যুদ্ধ বিমানের গঠনগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটি একটি ফাঁপা নলাকৃতি গঠন যা বিমানের সমস্ত অংশকে একত্রে ধরে রাখে। ফিউজেলাজের সামনের অংশে থাকে ককপিট, পেছনের অংশে থাকে ইঞ্জিন ও জ্বালানির ট্যাঙ্ক। অস্ত্র বহন করে ডানা, তবে যুদ্ধক্ষেত্রে বিমানের কাঠামোগত ভারসাম্য নির্ধারণ করে এই ফিউজেলাজ। উৎপাদন কেন্দ্রটি চালু হলে প্রথম ফিউজেলাজ সেকশন তৈরি হয়ে যাবে 2028 অর্থবর্ষের মধ্যেই, এমনটাই আশা টাটা ও দাসর। পরিকল্পনা অনুযায়ী পরবর্তীতে প্রতি মাসে 2টি সম্পূর্ণ ফিউজেলাজ তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত রাফাল বিমানের ফিউজেলাজ শুধুমাত্র ফ্রান্সেই তৈরি হতো। সেই নির্ভরতা ভেঙে ভারতীয় মাটিতে এমন প্রযুক্তি নির্ভর অংশের উৎপাদন নিঃসন্দেহেই একটি ঐতিহাসিক পদক্ষেপ। দুই সংস্থার এই অংশীদারিত্ব মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল। শুধু প্রতিরক্ষা ক্ষেত্রে নয়, ভারতকে বিশ্বমানের অ্যারোস্পেস ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। দেশের অভ্যন্তরে উচ্চ প্রযুক্তির সামরিক যন্ত্রাংশ উৎপাদনের ফলে যেমন বিদেশি নির্ভরতা কমবে, তেমনই তৈরি হবে বিপুল কর্মসংস্থান। উল্লেখযোগ্যভাবে ভারত ইতিমধ্যেই ফরাসি কোম্পানি দাসর কাছ থেকে 36টি রাফাল যুদ্ধ বিমান সংগ্রহ করেছে, যার অধিকাংশই এখন ভারত বায়ুসেনার কাজে যুক্ত। তবে এখন থেকে যে ধরনের কাঠামোগত অংশ ভারতে তৈরি হবে তা শুধুমাত্র ভারতীয় বিমান বাহিনীর জন্য নয়, ভবিষ্যতে দাসর বৈশ্বিক চাহিদা পূরণেও ব্যবহৃত হতে পারে। এই উদ্যোগের মাধ্যমে ভারত প্রতিরক্ষা শিল্পে আরও এক ধাপ এগিয়ে গেল। শুধু ফিউজেলাজ উৎপাদন নয়, ভবিষ্যতে সম্পূর্ণ যুদ্ধ বিমান বা তার আরও গুরুত্বপূর্ণ উপাদান নির্মাণেও ভারতের অংশীদারিত্ব বাড়বে বলেই আশা করা হচ্ছে। পাশাপাশি এই উৎপাদন কেন্দ্রের মাধ্যমে ভারত বৈশ্বিক প্রতিরক্ষা সরবরাহ শৃঙ্খলেও একটি গুরুত্বপূর্ণ স্থান করে নিতে পারবে। এই প্রকল্প প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে রইল। প্রযুক্তিগত বিনিয়োগ, স্থানীয় সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থানের দিক থেকে এর প্রভাব সুদূর প্রসারী। ভারতীয় মাটিতে রাফাল বিমানের অংশ তৈরি, এ যেন এক নতুন অধ্যায়ের সূচনা। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতীয় রেলে পাচার চক্র, কোটি কোটি টাকা সুপারি, গাঁজা, কাঠ পাচার রুখল নিউ জলপাইগুড়ির জিআরপি এবং আরপিএফ। অসম থেকে হাওড়ার দিকে যাচ্ছিল এই মালগাড়িটি। নিউ জলপাইগুড়ি স্টেশনে রেলের কামরাগুলিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় কাঠ, গাঁজা এবং সুপারি। এই সুপারি, গাঁজা ও কাঠ পাচার, প্রচুর পরিমাণে বার্মাটিক কাঠ, সুপারি এবং গাঁজা উদ্ধার হলো নিউ জলপাইগুড়ি স্টেশনে। নিউ জলপাইগুড়ি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আসা একটি মালগাড়ির বেশ কয়েকটি কোচ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে বার্মাটিক কাঠ। এরপর ওই কামরাগুলিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় গাঁজা এবং সুপারিও। জানা গিয়েছে অসম থেকে ওই মালগাড়িটি আসছিল। গোপন সূত্রে খবর পাওয়ার ভিত্তিতেই ওই মালগাড়িতে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছতেই অভিযান চালায় নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ। একের পর এক মালগাড়ির ওয়াগন খুলে তল্লাশি চালাতেই চক্ষু চড়ক গাছ আরপিএফ এবং জিআরপি। প্রত্যেকটি মালগাড়ির কোচে প্রায় 2-3টি করে বার্মাটিক কাঠের লগ রাখা ছিল। অসম থেকে হাওড়ার দিকেই যাচ্ছিল এই মালগাড়িটি। ভারতীয় রেলের কোচে কি করে চোরাই কাঠ উঠল তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। ভারতীয় রেলের কর্মীদের নজর এড়িয়ে মালগাড়ির কোচে এত পরিমাণ কাঠ, গাঁজা এবং সুপারি উঠল কি করে তা নিয়েও প্রশ্ন থাকছে। পাশাপাশি অসম থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত জিআরপি এবং আরপিএফ এর নেটওয়ার্ক নিয়েও প্রশ্ন থাকছে। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে মালগাড়িটি দাঁড়াতেই আরপিএফ এবং জিআরপির বিশাল টিম রেলের কর্মীদেরকে নিয়ে ওই মালগাড়ির প্রত্যেকটি কোচ খুলে তল্লাশি চালায়। তারপরই ধরা পড়ে ভারতীয় রেলের মালগাড়িতে পাচার হচ্ছে বার্মাটিক কাঠ। এক একটি কাঠের লগের মূল্য লক্ষাধিক টাকা বলেই জানা গিয়েছে। উদ্ধার হওয়া মোট কাঠের মূল্য কয়েক কোটি টাকা বলেই অনুমান আরপিএফ এবং জিআরপির। এই মালগাড়িতে অন্যান্য পণ্য সামগ্রীর পাশাপাশি পাচার হচ্ছিল সুপারি এবং গাঁজা এবং কয়েক কোটি টাকার কাঠ, এমনটাই জানিয়েছে নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ। তবে এই কর্মকাণ্ড জিআরপি এবং আরপিএফ এর নজর এড়িয়ে অসম থেকে কিভাবে পাচার হচ্ছিল তার তদন্ত শুরু করেছে জিআরপি এবং আরপিএফ। হাই নিউজ নেটওয়ার্ক। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ধসে গোটা উত্তর সিকিম কার্যত বিপর্যস্ত। একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাঘাট বন্ধ, সেনা ছাউনি ধসে প্রাণহানি, নিখোঁজ সেনা ও পর্যটক। নদীর জলস্তর বৃদ্ধি সব মিলিয়ে এই পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আসেনি। সেনা, প্রশাসন ও উদ্ধারকারী দল একযোগে কাজ করছে, তবে দুর্যোগের মাত্রা এতটাই ভয়াবহ যে দ্রুত উদ্ধার কাজ সম্ভব হচ্ছে না। আবহাওয়া যদি কিছুটা স্থিতিশীল হয় তবে উদ্ধার ও ত্রাণ কাজ আরও গতি পাবে বলেই আশা করা হচ্ছে।
টানা বৃষ্টিপাত এবং ধস সিকিমকে কার্যত স্তব্ধ করে দিয়েছে। রাস্তা, সেতু, জলবিদ্যুৎ প্রকল্প, পাহাড়ি গ্রাম থেকে সেনা ক্যাম্প একটির পর একটি বিধ্বস্ত। উত্তর সিকিমে সবচেয়ে ভয়াবহ অবস্থা। পাহাড়ি অঞ্চলে একের পর এক ধসে বিচ্ছিন্ন হয়ে গেছে সিকিমের একাধিক জেলার মধ্যে সংযোগ। গুরুতর ক্ষতি হয়েছে সামরিক পরিকাঠামোরও। রাজ্যের একাধিক অংশের সঙ্গে রাজধানী গ্যাংটকের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বুধবারও মঙ্গন থেকে গ্যাংটকের রাস্তা কেবলমাত্র ছোট যানবাহনের জন্য খোলা ছিল। মঙ্গন থেকে চুংথাং, সংকলাং, লাচেন, ছাঙ্গু, লাচুন এবং ইয়াংথাংয়ের রাস্তাগুলি এখনও সম্পূর্ণরূপে বন্ধ। পরিস্থিতি এমনই যে সেনাবাহিনী ও প্রশাসন বহু জায়গায় পৌঁছতে পারছে না। সোমবার চাতেন অঞ্চলের একটি সেনা শিবিরে ভয়াবহ ধসে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় ক্যাম্পটি। নিখোঁজ 6 জন, যাদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল প্রীতপাল সিং সান্ধু, তার স্ত্রী অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার আরতি সান্ধু এবং তাদের কন্যা আমায়রা সান্ধু। সঙ্গে নিখোঁজ আরও 3 সেনাকর্মী, সুবেদার ধরমবীর, নায়েক সুনীলাল মুছাহারি এবং সিপাহী সাইনুদ্দিন পিকে। সেনাবাহিনী ইতিমধ্যেই বিশেষ উদ্ধারকারী দল মোতায়েন করেছে, তল্লাশি চলছে। তবে উচ্চতা, টানা বৃষ্টিপাত এবং নরম জমির কারণে অপারেশন বারবার ব্যাহত হচ্ছে। খারাপ আবহাওয়ার মধ্যেও সেনাবাহিনী অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতিতে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। চাতেনেই ধসে মৃত্যু হয়েছে আরও 3 সেনা জওয়ানের। সেনা সূত্রে জানানো হয়েছে উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে আধুনিক যন্ত্রপাতি এবং প্রশিক্ষিত বাহিনী। নিখোঁজদের খোঁজে নিরন্তর তল্লাশি চলছে। বুধবার শিলিগুড়ির ফুলবাড়িতে মহানন্দা ব্যারেজে একটি মৃতদেহ ভেসে ওঠে। পুলিশের অনুমান এটি তিস্তা নদী থেকে ভেসে এসেছে। মৃতদেহের ছবি ইতিমধ্যেই বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। সিকিমের নিখোঁজদের সঙ্গেও মিলিয়ে দেখা হচ্ছে। উত্তর সিকিমের লাচেন গ্রাম সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার সেনাবাহিনীর একটি দল 113 জন আটকে পড়া পর্যটককে উদ্ধার করেছে। মঙ্গলবার 30 জন পর্যটক, যার মধ্যে বিদেশিরাও রয়েছেন, তাদের হেলিকপ্টারে সরিয়ে আনা সম্ভব হয়েছে। আরও পর্যটককে উদ্ধার করার পরিকল্পনা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে তা বিলম্বিত হচ্ছে। গত শুক্রবার তিস্তা নদীতে গাড়ি পড়ে যাওয়ার ঘটনায় এখনও নিখোঁজ 8 জন পর্যটক। তাদের সন্ধানে এনডিআরএফ এবং সিকিম প্রশাসন যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে। ব্রিজ এবং রোড অর্গানাইজেশন ধসে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে দিনরাত কাজ করছে। তবে বুধবার সকালে জাতীয় সড়ক 310-এর মঙ্গন থেকে চুংথাং অংশ পুরোপুরি ধসে পড়েছে। এই রাস্তা চালু করতে কয়েকদিন সময় লাগবে বলে বিআরও জানিয়েছে। বাংলা সংলগ্ন সিকিমের মল্লি ও তিস্তা নদীর চেহারা ভয়াবহ আকার নিয়েছে। তিস্তার পার সংলগ্ন বহু বাড়ি নদী গর্ভে চলে গেছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিকিমের সিংথাম অঞ্চলেও নদীর স্রোত ভয়াবহ আকার নিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। বিরাট কোহলিদের প্রথম আইপিএল জয়ের উৎসবে যোগ দিতে গিয়ে মৃত্যু হয়েছে 11 জনের, আহত হয়েছেন 33 জন। বুধবার বিকেলে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে মর্মান্তিক ঘটনার পরও স্টেডিয়ামের ভিতরে হয়েছে উৎসব। প্রশ্ন উঠছে গোটা দেশে। অবশেষে ঘটনার 6 ঘন্টা পর বিবৃতি দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কর্তৃপক্ষ। মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনও। বুধবার বিকেল 4:30 নাগাদ চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 11 জন আরসিবি সমর্থকের। আহত হয়েছেন 33 জন। এই ঘটনা থেকে আগেই দূরত্ব তৈরি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিজয় উৎসবের উদ্যোক্তা আরসিবি কর্তৃপক্ষ প্রায় 6 ঘন্টা পর সমাজ মাধ্যমে বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতি সমাজ মাধ্যমে ভাগ করে নিয়ে কোহলি লিখেছেন, ভাষা খুঁজে পাচ্ছি না, অত্যন্ত হৃদয় বিদারক। আরসিবির বিবৃতিতে বলা হয়েছে, বিকেলে দলের ফেরা উপলক্ষে বিশাল জনসমাগম হয়েছিল বেঙ্গালুরু জুড়ে। আমরা সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে জানতে পেরেছি সেই জমায়েতে মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। সকলের নিরাপত্তা এবং সুস্থতা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরসিবি কর্তৃপক্ষ মর্মান্তিক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি আমরা। আরসিবি কর্তৃপক্ষ বিবৃতিতে আরও লেখেন, ঘটনার কথা জানার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত কর্মসূচি পরিবর্তন করেছি। স্থানীয় প্রশাসনের নির্দেশ এবং পরামর্শ মতো পদক্ষেপ করেছি। আমাদের সব সমর্থককে নিরাপদে থাকতে অনুরোধ করছি। আরসিবি দুঃখ প্রকাশ করলেও অনুষ্ঠানের আয়োজক কর্ণাটকের ক্রিকেট সংস্থা মৃতদের পরিবার প্রতি 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে। কেএএসসিএ কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে বলেছেন, প্রিয়জনকে হারানো পরিবারগুলির জন্য আরসিবি এবং কেএএসসিএ যৌথভাবে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করছে। আমাদের আশা, শোকের সময় এই পদক্ষেপ তাদের জন্য কিছুটা সহায়ক হবে। তারা হয়তো কিছুটা সান্ত্বনা পাবে। এই ক্ষতিপূরণ কখনো মানুষের জীবনের মূল্য নির্ধারণ করতে পারে না, তেমন উদ্দেশ্যও নেই আমাদের। এই কঠিন সময় আমরা শুধু পরিবারগুলির পাশে থাকতে চাইছি। আশা করি আমাদের অবস্থান সকলে বুঝতে পারবেন। হাই নিউজ। শহুরে শিশুদের মধ্যে বাড়ছে মোটা হওয়ার প্রবণতা। বিষয়টা এখন আর নিছক শিশুদের স্বাস্থ্য সমস্যা নয়, বরং পরিণত হয়েছে এক সামাজিক সমস্যায়। নয়াদিল্লিতে এইমসের চিকিৎসকদের একটি দল সাম্প্রতিক একটি গবেষণায় বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। শিশুরা অস্বাস্থ্যকর খাবার খাচ্ছে, খেলাধুলো করছে না এবং অতিরিক্ত সময় মোবাইলের দিকে তাকিয়ে থাকছে বলেই বাবা মায়েদের সাবধান করেছে চিকিৎসকরা।
ভারতের রাজধানী দিল্লি সহ বড় শহরগুলিতে শিশুদের মধ্যে অতিরিক্ত শরীরের মেদ জমার হার দ্রুত বাড়ছে বলে জানিয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় শহুরে শিশুদের মধ্যে মোটা হওয়া এবং এর ফলে তাদের স্বাস্থ্যে যে নেতিবাচক প্রভাব পড়ছে তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গবেষণায় দেখা গিয়েছে শহরাঞ্চলে আধুনিক জীবনযাত্রা এবং খাবারের ধরন বদলানোর ফলে শিশুদের মধ্যে মোটা হওয়ার প্রবণতা বাড়ছে। বিশেষ করে মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই এবং ব্যাঙ্গালোরের মতো শহরগুলিতে এই প্রবণতা সর্বাধিক। খাবারের ধরন, শারীরিক অনুশীলনের অভাব এবং প্রযুক্তির প্রতি অতিরিক্ত আসক্তি এই প্রবণতার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। AIIMS এর বিশেষজ্ঞরা বলছেন, শহরাঞ্চলে শিশুদের মোটা হওয়ার প্রবণতা এখন আর অবহেলা করার মতো নয়। এই সমস্যার ফলে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে, যার মধ্যে ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং মানসিক চাপও অন্তর্ভুক্ত রয়েছে। গবেষণায় বলা হয়েছে, শহুরে শিশুরা অধিকাংশ সময় প্রক্রিয়াজাত খাবার খাচ্ছে, যেমন চিপস, কোল্ড ড্রিঙ্কস, বিস্কিট, চকলেট এবং বিভিন্ন ফাস্টফুড। এই ধরনের খাবারের মধ্যে বেশি ক্যালোরি, চিনির পরিমাণ এবং ট্রান্স ফ্যাট থাকে, যা শরীরের মেদ জমার প্রধান কারণ। আর স্কুলের পড়াশুনো, ভিডিও গেমস বা টিভি দেখা ইত্যাদি কারণে শিশুদের শারীরিক কার্যকলাপের অভাব হচ্ছে। গবেষণায় আরও দেখা গিয়েছে, শহুরে শিশুরা অস্বাস্থ্যকর খাবারের দিকে ঝুঁকছে, যার ফলে তাদের মধ্যে অতিরিক্ত মেদ জমছে। এছাড়া শারীরিক অনুশীলনের অভাবও এই সমস্যা আরও বাড়াচ্ছে। AIIMS এর বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের জন্য পুষ্টিকর খাবার ও শারীরিক পরিশ্রম খুবই জরুরি। প্রতিদিন অন্তত 30 মিনিট শারীরিক কার্যকলাপ করার পরামর্শ দেওয়া হচ্ছে। তারা আরও বলেছেন, শহরাঞ্চলে সঠিক খাবারের পাশাপাশি বেশি খেলাধুলো, হাঁটা বা সাইকেল চালানো দরকার। AIIMS এর মতে এটি একটি স্বাস্থ্য সমস্যা নয়, এটি এখন সামাজিক একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সরকারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিবারকে একত্রিত হয়ে শিশুদের স্বাস্থ্যকর জীবনধারা নিশ্চিত করতে হবে। এই গবেষণা শহুরে শিশুদের স্বাস্থ্য নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। যদি এই প্রবণতা নিয়ন্ত্রণে না আনা যায়, তবে ভবিষ্যতে শহরাঞ্চলে শিশুদের মধ্যে বিভিন্ন রোগের প্রকোপ বাড়বে। এখনই শিশুদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা, সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং শারীরিক কার্যকলাপে উদ্বুদ্ধ করা অত্যন্ত জরুরি। হাই নিউজ নেটওয়ার্ক। পাকিস্তানের মদতে পেহেলগাঁও জঙ্গি হামলা হওয়ার পরে অপারেশন সিন্দুর চালিয়েছিল ভারত। এই আবহে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আগের চেয়ে আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এসবের মাঝে এবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বড় দায়িত্ব পেল পাকিস্তান। পাকিস্তানের মদতে পেহেলগাঁও জঙ্গি হামলা হওয়ার পরে অপারেশন সিন্দুর চালিয়েছিল ভারত। এহেন পরিস্থিতিতে বিশ্বের বহু দেশে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে ফাঁস করে দেওয়ার চেষ্টা করেছে ভারত। এসবের মাঝেই এবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বড় দায়িত্ব পেয়ে গেল পাকিস্তান। 2025 সালের জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে তালিবান নিষেধাজ্ঞা কমিটির সভাপতিত্ব করবে পাকিস্তান। আফগানিস্তানের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত ব্যক্তি, সংস্থার ওপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করবে এই কমিটি। এছাড়া সন্ত্রাসবাদকে আশ্রয় দেওয়া পাকিস্তানকে UNSCর সন্ত্রাস বিরোধী কমিটির ভাইস চেয়ারম্যানও করা হয়েছে। এদিকে পাকিস্তান ছাড়াও ডেনমার্ককে ISIL এবং আল কায়েদা নিষেধাজ্ঞা কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে এবং রাশিয়া ও সিয়েরা লিওন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবে। উল্লেখ্য, পাকিস্তান 2025-26 সালের জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। পরিষদের অধীনে থাকা সমস্ত নিষেধাজ্ঞা কমিটি 15টি সদস্য দেশ নিয়ে গঠিত হয় এবং তাদের সিদ্ধান্তগুলি সর্বসম্মতিক্রমে নেওয়া হয়। এদিকে পাকিস্তান এমন এক দেশ যেখানে সর্বোচ্চ সংখ্যক নিষিদ্ধ জঙ্গি সংগঠন এবং জঙ্গি নেতা আছে। সেই দেশই আপাতত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে গুরুত্বপূর্ণ পদে বসে আছে। হাই নিউজ নেটওয়ার্ক। কঠোর আইন প্রণয়নের পথে হাঁটল আমেরিকা। সেখানে 12টি দেশের নাগরিকদের প্রবেশাধিকার পুরোপুরি নিষিদ্ধ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় ঢোকার ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞা চাপানো হলো আরও 7টি দেশের নাগরিকদের ওপর। 12টি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশ নিষেধ করেছে ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সময় তখন বুধবার রাত এই আদেশ স্বাক্ষর করেন তিনি।
আগামী সোমবার থেকে নিষেধাজ্ঞা পালন করা হবে। মার্কিন প্রেসিডেন্ট 12টি দেশকে আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞায় তালিকাভুক্ত করেছে। সেগুলি হল মায়ানমার, ইরান, লিবিয়া, আফগানিস্তান, চাঁদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের মতো দেশগুলো। ট্রাম্প তার প্রথম দফাতেই এমন বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিলেন। বুধবার একই সঙ্গে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে পাঠরত বিদেশি পড়ুয়াদের ভিসা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। ট্রাম্প মনে করছেন, ছাত্র সেজে বহু খারাপ মানুষ আমেরিকায় ঢুকে পড়েছে। তাদের বের করে দিতে না পারলে আমেরিকার জীবনযাত্রায় ঝুঁকির মধ্যে যাবে। ইতিমধ্যেই তার প্রশাসন চীনা কমিউনিস্ট খেদা অভিযান শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট তার আদেশে আরও কয়েকটি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা জারি করেছে। সেগুলি হল তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা, বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন ও টোগো। দুটি তালিকার কোনোটিতেই ভারত ও বাংলাদেশের নাম নেই। কেন এই নিষেধাজ্ঞা? ট্রাম্পের ভিডিও বার্তা থেকে তার দেশের অনেকের এই সিদ্ধান্তে যুক্তি স্পষ্ট হয়নি। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো প্রদেশে ইহুদিদের একটি অনুষ্ঠানে হামলা হয়। তাতে ইসরায়েলের 2 তরুণী কূটনৈতিক নিহত হয়। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ স্পেশালে জানিয়েছেন, ওই ঘটনার কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। যদিও ওই ঘটনায় ধৃত ব্যক্তি মিশরের বাসিন্দা, কিন্তু নিষেধাজ্ঞার তালিকায় মিশর নেই। এমনটা কেন? প্রশ্ন উঠছে বিভিন্ন দেশের কূটনৈতিক মহলে। হাই নিউজ। অস্বস্তিকর গরমে নাজেহাল দক্ষিণবাসী। অন্যদিকে উত্তরবঙ্গে ফুঁসছে তিস্তা। টানা বৃষ্টিতে জলস্তর অনেকটা বেড়ে গিয়েছে। বর্ষার দিকে চাতক পাখির মতন চেয়ে দক্ষিণবঙ্গবাসী। আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষের দিকে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, আর ওই নিম্নচাপের ভর করেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষা আসছে দেরিতে। নির্ধারিত সময় 10ই জুন আসছে না মৌসুমী বায়ু। 12ই জুনের পর পরিস্থিতি অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বাংলায়। দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে ফের তাপমাত্রা বাড়তে পারে। সপ্তাহান্তে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। অর্থাৎ এই উইকেন্ডে খুব একটা সুখকর হবে না বলে মনে করছে আবহাওয়াবিদরা। বৃহস্পতিবার 5ই জুন দক্ষিণবঙ্গের 9 জেলায় ঝড় বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি চলবে। বৃহস্পতিবার 5ই জুন উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলা সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। কলকাতায় আংশিক মেঘলা বা মাঝে মাঝে সম্পূর্ণ মেঘলা থাকবে। রাতের তাপমাত্রার ওপর একই থাকবে দিনের তাপমাত্রাও। শুক্রবার থেকে রবিবারের মধ্যে 3 থেকে 4 ডিগ্রির বেশি বৃদ্ধি পাবে সর্বোচ্চ তাপমাত্রা। বাতাসে প্রায় 100% জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বহাল থাকবে কলকাতায়। হাই নিউজ নেটওয়ার্ক। 4 হাত এক হলো প্রাক্তন ও বর্তমান সাংসদের। জার্মানির বার্লিন প্রাসাদের ছাদে পুরীর প্রাক্তন সাংসদ পিনাকি মিশ্রের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। পুরীর সঙ্গে জুড়ে গেল কৃষ্ণনগর। মিশ্রের সঙ্গে সংসার পাতলেন মৈত্র। 4 হাত এক হল প্রাক্তন ও বর্তমান সাংসদদের। বন্ধুত্ব গত কয়েক বছরের। ঘনিষ্ঠরা জানতেন 4 হাত এক হবে। জার্মানির বার্লিন প্রাসাদের ছাদে পুরীর প্রাক্তন সাংসদ পিনাকি মিশ্রের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। 65 বছরের পিনাকি এবং 51 বছরের মহুয়া, দুজনেরই এটি দ্বিতীয় বিবাহ। ভিড়ভাট্টা এড়াতেই বার্লিন বেছে নেওয়া বলে জানাচ্ছেন যুগলের ঘনিষ্ঠ মহল। মহুয়া মৈত্র আদ্যপান্ত রাজনীতিক, পিনাকিও তাই। অবশ্য তিনি পেশায় আইনজীবী। ঘটনাচক্রে মহুয়া এবং পিনাকি দুজনেরই রাজনৈতিক জীবন শুরু হয়েছিল কংগ্রেস থেকেই। যদিও মহুয়া খুব অল্প সময় কংগ্রেসে ছিলেন, তবে পিনাকি 1996 সালে প্রথম কংগ্রেসের টিকিটেই সাংসদ হয়েছিলেন পুরী থেকে। পরে তিনি কংগ্রেস ছেড়ে বিজু জনতা দলে যোগ দেন। বিজেডির হয়ে 2009, 2014 এবং 2019 সালে পুরী থেকে জিতেছিলেন পেশায় আইনজীবী পিনাকি। যদিও গত লোকসভা ভোটে তাকে টিকিট দেননি বিজেডির সর্বোচ্চ নেতা তথা ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। অন্যদিকে 2009 সালে চাকরি ছেড়ে এসে কংগ্রেসে যোগ দিয়েছিলেন মহুয়া মৈত্র। 2010 সালে তিনি যোগ দেন তৃণমূলে।
হাই নিউজ নেটওয়ার্ক। 2007 সালে অনুরাগ বাসুর লাইফ ইন আ মেট্রো ছিল এক আশ্চর্য অনুভব, যেখানে শহরের ব্যস্ত জীবনে আটকে থাকা কিছু মানুষের সম্পর্কের জট ছুঁয়ে গিয়েছিল অনেক হৃদয়। সেই ছবির আবহকে বুকে জড়িয়ে আবার বড় পর্দায় আসছে নতুন অধ্যায় মেট্রো এনদিনো। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলারে যেন ধরা দিয়েছে প্রেম, ভুল বোঝাবুঝি ভাঙন আর নতুন করে জোড়া লাগার গল্প। 2007 সালে অনুরাগ বাসুর লাইফ ইন মেট্রোর পার্ট 2 এর ট্রেলার বেরিয়ে গেছে। পার্ট 2 এর নাম দেওয়া হয়েছে মেট্রো ইন্দিনো। এই সিনেমাতে রয়েছে আদিত্য রায় কাপুর, সারা আলী খান, ফাতেমা সানা শেখ, আলী ফজল, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠী, নীনা গুপ্তা, শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা। এক ছবিতে এতগুলো জটিল প্রেমের গল্প, নতুন, পুরনো, অসম্পূর্ণ, অস্বস্তিকর সব মিলিয়ে তৈরি হয়েছে এক আবেগ ঘন জট, যার প্রতিটি সুতোর টান আলাদা করে টের পাওয়া যাবে এই সিনেমাতে। ট্রেলারে দেখা গিয়েছে আদিত্য সারার নতুন প্রজন্মের প্রেম, যেখানে আছে অনিশ্চয়তা, দ্বিধা, কিন্তু তীব্র টান। অপরদিকে অনুপম খের এবং নীনা গুপ্তা যেন অতীতের এক প্রৌঢ় ভালোবাসার প্রতিচ্ছবি, যা আজও ঘুমরে কাঁদে। আর কঙ্কনা ও পঙ্কজকে পর্দায় দেখে মনে পড়ে যায় সেই ইরফান খান ও কঙ্কনার অসম্ভব সুন্দর রসায়নের কথা। তবে এবার গল্পের ছন্দে রয়েছে নতুন সুর। এই শহরের মানুষ যেমন বদলাচ্ছে, তেমনি বদলাচ্ছে ভালোবাসার সংজ্ঞা। ট্রেলারে ফাতিমা সানা শেখের উপস্থিতি যেন কোথাও কঙ্গনা রানাওয়াতের সাহসী আত্মপ্রকাশের কথা মনে করায়। আর নীনা ও কঙ্কনার সংলাপ থেকে ফুটে ওঠে এক মা মেয়ের জটিল সম্পর্ক, যেখানে আছে চাপা অভিমান আর না বলা কথার বোঝা। মেট্রো ইন্দিনো শুধু সম্পর্কের কথা বলে না, বলে সেই আবহের কথা যেখানে প্রতিটি সংলাপ, প্রতিটি গান আপনার মনের ভিতরে কোথাও না কোথাও দাগ কেটে যাবে। হাই নিউজ নেটওয়ার্ক। রাজনীতিতে তিনি বেশ বিতর্কিত। এবার তাকে দেখা যাবে বাংলা ছবিতে। মদন মিত্র, পার্থ ভৌমিকদের তালিকায় এবার জুড়বে বহু চর্চিত চরিত্র কুণাল ঘোষের নাম। বিনোদনের জগৎ থেকে রাজনীতির মঞ্চে ডেবিউ নতুন কিছু নয়। জয়া বচ্চন, হেমা মালিনী থেকে হালফিলের বাংলা তাপস পাল, শতাব্দী রায়, দেব সকলেই গ্ল্যামারকে কাজে লাগিয়ে রাজনীতির আঙিনায় পা রেখেছেন। কিন্তু রাজনীতির দুনিয়া থেকে সিনে জগতে ডেবিউ কিন্তু বেশ আনকমন। মদন মিত্র, পার্থ ভৌমিকদের তালিকায় এবার জুড়বে বহু চর্চিত চরিত্র কুণাল ঘোষের নাম। পরিচালক অরিন্দম শীলের হাত ধরেই নতুন পথ চলা শুরু হতে চলেছে কুণালের। সাহিত্যিক দীপান্বিতা রায়ের অন্তর্ধানের নেপথ্যে উপন্যাস অবলম্বনে আদ্যপ্রান্ত পলিটিক্যাল থ্রিলার বানাতে চলেছেন অরিন্দম শীল। নাম রাখা হয়েছে কর্পূর। সেই সিনেমায় এক রাজনৈতিক দলের সাংসদ তথা রাজ্য সম্পাদকের চরিত্রে অভিনয় করবেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক। সূত্রের দাবি এই চরিত্র কোনো ক্যামিও নয়। শোনা যাচ্ছে খলনায়কের চরিত্রে দেখা যাবে কুণাল ঘোষকে। দাপুটে বাম নেতা অনিল বিশ্বাসের চরিত্রে অভিনয় করবেন তিনি। তবে সিনে জগতে একেবারে আনকোড়া নন তৃণমূল নেতা। কুণাল ঘোষ ছাড়া এই সিনেমায় দেখা যাবে রাজ্যের এক মন্ত্রীকেও, তিনি ব্রাত্য বসু। লালবাজারের হোমিসাইড শাখার দুদে অফিসারের চরিত্রে অভিনয় করবেন ব্রাত্য। রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ছবির মুখ্য চরিত্রে থাকবেন তিনি। এছাড়াও রয়েছেন সাহেব চট্টোপাধ্যায়, তিনি নাকি বিমান বসুর চরিত্রে অভিনয় করবেন। বড় পর্দায় নিজের চরিত্রকে ফুটিয়ে তুলতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন কুণাল ঘোষ। তার প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অরিন্দম শীল। আগামী জুলাই মাস থেকে শুরু হতে চলেছে নতুন সিনেমার শুটিং। ছবি মুক্তি হয়তো এবছরের শেষেই। হাই নিউজ নেটওয়ার্ক। দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন বলি অভিনেত্রী হিনা খান। সাদামাটাভাবেই বিয়ে করলেন দীর্ঘদিন ধরে সম্পর্কে থাকা রকি জয়সওয়ালকে। বিয়ে করলেন বলি অভিনেত্রী হিনা খান। মারণ রোগকে তুড়ি মেরে নিজের পেশা এবং ব্যক্তিগত জীবন ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। কেমোথেরাপি চলাকালীন যন্ত্রণার কথা একাধিকবার সমাজ মাধ্যমে তুলে ধরেছিলেন। তবে সমস্ত যন্ত্রণার মাঝেও কাজ করে যাচ্ছেন তিনি। এরই মাঝে নতুন খবর, বিয়ে করলেন হিনা খান এবং তার দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়াল। একেবারে সাদামাটা ভাবে বিয়ে সেরেছেন তারা। পরনে ছিল দুজনের রং বিলান্তি পোশাক, হাতে ছিল বড় হীরের আংটি। প্রায় 13 বছরের সম্পর্ক তাদের। কবে বিয়ে করবেন রকিকে, এই প্রশ্নের সম্মুখীন একাধিকবার হতে হয়েছে অভিনেত্রীকে। যদিও জল্পনা চলছিল যে চলতি বছরই বিয়ে করতে চলেছেন অভিনেত্রী, এবার সেই জল্পনাই সত্যি করলেন। শ্বেতশুভ্র বিয়ের ছবি দিয়ে রকিকে স্বামীর পরিচয় দিলেন অভিনেত্রী।
ইনস্টাগ্রামে তাদের বিয়ের একগুচ্ছ ছবি ভাগ করে নিয়ে হিনা খান লিখেছেন, দুটি ভিন্ন জগৎ থেকে এসে আমরা ভালোবাসার এক মহাবিশ্ব তৈরি করেছি। আমাদের পার্থক্যগুলি ম্লান হয়ে গেছে, আমাদের হৃদয় এক হয়েছে। আমরা আজীবনের বন্ধন তৈরি করেছি। আমরা একে অপরের ঘর, আলো, আশা। আমরা সমস্ত বাধা অতিক্রম করে আজ চিরকালের জন্য ভালোবাসা এবং আইনের বন্ধনে আবদ্ধ। স্ত্রী এবং স্বামী হিসেবে আমরা সকলের কাছে আশীর্বাদ এবং শুভেচ্ছা কামনা করি। 2009 সালে ইয়ে রিস্তা ক্যা কেহলাতা হে এর সেটে দেখা রকি হিনার। এই ধারাবাহিকে প্রযোজক ছিলেন রকি। কলকাতার ব্যবসায়ী পরিবারের ছেলে রকির সঙ্গে প্রথম ধারাবাহিকেই মন দেওয়া নেওয়া হয় অভিনেত্রীর। তারপর থেকেই একসঙ্গেই রয়েছেন তারা। 2011 সালে বিগ বসের ঘরে প্রথমবার দেখা যায় রকিকে। তারপর বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে তাদের। গত বছর এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী জানান, তার কাছে বিয়েটা কেবল আচার, তাই কোনো ধর্মীয় আচার নয়, আইনি মতেই বিয়ে সারলেন অভিনেত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।